আব্বা, কাল সন্ধ্যায় আমার বিয়ে। তোমার অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছি আর পুরান ঢাকার বাড়িটাও বিক্রি করে দিয়েছি। দয়া করে কাল কোনো ঝামেলা বা নাটক করো না। আমার ছেলে ইমতিয়াজ কথাটা এমন স্বাভাবিক গলায় বলল, যেন সে আমাকে জানাচ্ছে যে কাগজের লোক এসে পেপার দিয়ে গেছে। কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, কোনো অপরাধবোধ বা একটা দুঃখিত আব্বার শব্দও নেই। ফোনে তার শান্ত কণ্ঠস্বর ভেসে আসছিল, আর ওদিকে আমার হাতের চায়ের কাপটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি তখন আমার ধানমন্ডির পুরনো বাড়ির রান্নাঘরে বসে জানালার বাইরে বারান্দার হাসনাহেনা গাছটার দিকে তাকিয়েছিলাম। আমার স্ত্রী মরিয়ম ক্যান্সারে মারা যাওয়ার আগে প্রতিদিন সকালে এই গাছে পানি দিত। আমার নাম দেলোয়ার হোসেন, বয়স 64 বছর। দীর্ঘ 37 বছর আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেছি। মরিয়ম যখন মারা যায়, আমাদের ছেলে ইমতিয়াজের বয়স তখন মাত্র 13। সেই দিন থেকে আমি একাধারে তার বাবা এবং মা দুটোই হয়ে উঠেছিলাম। আমি নিজে তার স্কুলে ইউনিফর্ম ইস্ত্রি করেছি, টিফিন গুছিয়ে দিয়েছি, তার ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের খরচ জোগাতে সপ্তাহে ছুটির দিন রবিবারও ওভারটাইম কাজ করেছি। এমনকি নিজের গলার সোনার চেইনটা পর্যন্ত বিক্রি করে দিয়েছিলাম তাকে ঢাকার একটা দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। কারণ সে কেঁদে বলেছিল, আম্মা বেঁচে থাকলে ঠিকই আমাকে এখানে পড়াতেন। সে ঠিকই বলেছিল। মরিয়ম থাকলে তখনও কার্পণ্য করতো না। তাই আমিও তাকে আমার সব কিছু উজাড় করে দিয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি ভেবেছিলাম ত্যাগ মানুষকে কৃতজ্ঞতা শেখায়, কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। মাঝে মাঝে অতিরিক্ত ত্যাগ সন্তানকে শুধু এটাই শেখায় যে বাবার মানিব্যাগটা ঠিক কোথায় রাখা থাকে। ভালোবাসার মুখোশে লোভ। এই ফোন কলের ঠিক 3 মাস আগে ইমতিয়াজ হঠাৎ করেই খুব বাধ্য আর দায়িত্বশীল ছেলে হয়ে উঠল। নিউমোনিয়া হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে আমার পাশে এসে বসল। আব্বা, তোমার বয়স হচ্ছে, এখন থেকে কারেন্ট বিল, প্রপার্টি ট্যাক্স, ব্যাংকের কাজকর্ম সব আমাকে সামলাতে দাও। তুমি শুধু বিশ্রাম নাও। আমি তখন ভীষণ দুর্বল ছিলাম। ফুসফুসে তীব্র ব্যথা ছিল। হাসপাতালে ফর্মে সই করার সময় আমার হাত কাঁপছিল। সে আমার জন্য গরম স্যুপ নিয়ে আসতো, মাথার বালিশ ঠিক করে দিত, এত মধু আর মায়াবী গলায় কথা বলতো যে আমি তার ভেতরের লোভটাকে অন্ধের মতো ভালোবাসা ভেবে ভুল করেছিলাম। তাই আমি তাকে আমার নেট ব্যাংকিং পাসওয়ার্ড আর অ্যাক্সেস দিয়েছিলাম, বিলের টাকা দেওয়ার জন্য, জরুরি প্রয়োজনের জন্য, বিশ্বাসের খাতিরে, চুরি করার জন্য নয়। প্রথম সতর্কবার্তা, প্রথম বিপদের আভাস পাই যখন ইমতিয়াজ তার হবু বউ রাইসাকে আমাদের বাড়িতে দুপুরে খাবারে নিয়ে আসে। মেয়েটি দেখতে সুন্দরী, কিন্তু তার চাহনি বড্ড তীক্ষ্ণ। নিখুঁত নখ, দামি শাড়ি আর মুখে একটা কৃত্রিম হাসি, যা কখনোই চোখের কোণে পৌঁছায় না। আমি যখন টেবিলে পোলাও, খাসির কোরমা আর জর্দা পরিবেশন করেছিলাম, রাইসা তখন ড্রয়িং রুমের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। সে কোনো কিছু স্পর্শ করছিল না, কিন্তু চোখ দিয়ে সব কিছু পরিমাপ করছিল। সেগুন কাঠের আলমারি, রূপার তৈরি পুরনো শোপিস, দেওয়ালের প্রাচীন ঘড়ি, মরিয়মের কোলে ছোট ইমতিয়াজের সেই বাধাই করা পুরনো ছবিটা। হঠাৎ সে জানালার পাশে এসে দাঁড়িয়ে বলল, ধানমন্ডির এই পৈতৃক বাড়ির জমিটার দাম তো এখন আকাশ ছোঁয়া, তাই না? আমি তার দিকে তাকালাম। আমার কাছে এর কোনো আর্থিক মূল্য নেই, মা। আমি শান্ত গলায় বললাম, এটা আমার ঘর, আমার স্ত্রীর স্মৃতি। সে একটু হাসল। যারা সম্পদ ব্যবহার করতে জানেন না, তারাই এমন আবেগ দেখান। ইমতিয়াজ পরিস্থিতি সামাল দিতে হড়বড় করে হেসে উঠল, আব্বা, ও জাস্ট মজা করছে। কিন্তু রাইসা মোটেও মজা করছিল না। সে মনে মনে হিসাব কষছিল। শূন্য ব্যাংক অ্যাকাউন্টের 1 সপ্তাহ পর আমার মোবাইলের ব্যাংক অ্যাপটা কিছুতেই লগ ইন হচ্ছিল না।
ভেবেছিলাম নেটওয়ার্কের সমস্যা, কিন্তু পরের দিন সকালে যখন ব্যালেন্স চেক করলাম, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সেভিং অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র ৯,০০০ টাকা। আমার ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে ফেলা হয়েছে। কারেন্ট অ্যাকাউন্টও প্রায় শূন্য। সারা জীবনের হাড় ভাঙা খাটুনি দিয়ে জমানো ৩৮ লাখ টাকা নিমিষেই উধাও। ওয়াসারা আঙুল দিয়ে আমি ব্যাংকের ম্যানেজারের কাছে ফোন করলাম। ম্যানেজার জানালেন, আমার রেজিস্টার্ড আইডি থেকে সব টাকা ট্রান্সফার করা হয়েছে। টাকা প্রাপকের নাম ইমতিয়াজ হোসেন। আমি আর কোনো কথা বলতে পারলাম না, শুধু দেয়ালের উপরে থাকা মরিয়মের ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আমার নিজের রক্ত, আমার নিজের ছেলে আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করলো। যে ছেলের ল্যাপটপ কেনার টাকা জোগাতে আমি নিজে কত রাত শুধু ডাল ভাত খেয়ে কাটিয়েছি, সে আমার জীবনের শেষ সম্বলটুকু কেড়ে নিল। চূড়ান্ত আঘাত। পরের দিন সকালেই ইমতিয়াজের সেই ফোনটা এলো। সে খুব ফুরফুরে মেজাজে ছিল। আব্বা, কাল আমাদের আকদ গুলশানের একটা নামী কনভেনশন হলো আয়োজন করা হয়েছে। রাইসার ফ্যামিলি একটু রাজকীয় অনুষ্ঠান চেয়েছিল, তাই তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি। তুমি আমাকে জীবন্ত কবর দিয়ে দিলেও ইমতিয়াজ, এত ইমোশনাল হয়েও না তো আব্বা। সে অবহেলার সুরে বলল, তোমার তো পেনশনের টাকা চলে যাবে। আমার বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। ইমতিয়াজ, আমার টাকা ফেরত দাও। বাবা প্লিজ, আমার খুশির দিনে ঝামেলা করো না। আর হ্যাঁ, পুরান ঢাকার ওই বাড়িটাও আমি বিক্রি করে দিয়েছি। মুহূর্তের জন্য আমার চারপাশে পৃথিবীটা স্তব্ধ হয়ে গেল। তুমি কি বললে? আমি ওটা বিক্রি করে দিয়েছি। গত সপ্তাহে সব প্রিপারেশন কমপ্লিট হয়েছে। হাসপাতালে থাকার সময় তুমি যে পাওয়ার অফ অ্যাটর্নি সই করে দিয়েছিলে, সেটা দিয়েই কাজ হয়েছে। ক্রেতারা তোমাকে নোটিশ পাঠাবে ঘর খালি করার জন্য। তুমি ৩০ দিন সময় পাবে। ৩০ দিন, যে ঘরে তার মায়ের শেষ নিঃশ্বাস পড়েছিল, যেখানে তার মায়ের ব্যবহৃত জায়নামাজ আর তসবিহ এখনো সযত্নে রাখা আছে, সেই ঘর থেকে নিজের বাবাকে বের করে দেওয়ার জন্য সে ৩০ দিন সময় দিল। আমি টেবিলটা শক্ত করে ধরে বললাম, তুমি আমার বাড়ি বিক্রি করে দিলে। ওটা কোনো বাড়ি নয় আব্বা, ওটা একটা প্রপার্টি। দুটোর মধ্যে তফাৎ আছে। হানিমুন থেকে ফিরে এসে এই নিয়ে কথা হবে। ওপাশ থেকে রাইসার হাসির আওয়াজ শুনতে পেলাম। সে ফিসফিস করে ইমতিয়াজকে বলছে, তোমার আব্বাকে বলো কাল যেন ওই পুরনো পাঞ্জাবিটা পরে অনুষ্ঠানে না আসে। ফোনটা কেটে গেল। একটি আইনি ফাঁদ। কিছুক্ষণ আমি একদম চুপচাপ বসে রইলাম। তারপর আমার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে এলো। কান্না নয়, চিৎকারও নয়, একটা শুকনো ধারালো হাসি। কারণ আমার লোভী ছেলেটা আসলে জানতই না সে কি মস্ত বড় ভুল করে ফেলেছে। সে ভেবেছে সে ধানমন্ডির এই বাড়িটা বিক্রি করেছে, যেখানে আমি এখন থাকি। কিন্তু আসলে সে বিক্রি করেছে পুরান ঢাকা লক্ষ্মীবাজারে সেই পুরনো সম্পত্তিটা, যে বাড়িটা আমি অনেক বছর আগে এক স্কুল শিক্ষকের পরিবারের কাছে ২ বছরের চুক্তিতে ভাড়ায় নিয়ে রেখেছিলাম। সবচেয়ে বড় কথা, ওই বাড়িটার দলিলে এমন একটি আইনি ধারা বা ক্লোজে লুকিয়ে ছিল, যা কেবল একজন অভিজ্ঞত বুড়ো অ্যাকাউন্ট্যান্ট এবং এক মৃত মহিলা জানত। আমি শোবার ঘরে লোহার আলমারিটা খুললাম। চাবিটা মরিয়মের সেই পুরনো কোরআন শরীফের গিলাফের ভেতরে লাল সুতো দিয়ে বাঁধা ছিল। কাগজপত্রগুলো স্পর্শ করতে আমার হাতের কাঁপুনি বন্ধ হয়ে গেল। আমি বাদামি রঙের ফাইলটা বের করলাম। মূল দলিল, ভাড়াটিয়ার চুক্তিপত্র, পারিবারিক ট্রাস্টের কাগজ এবং সেই তথাকথিত পাওয়ার অফ অ্যাটর্নি রফ কপি। কাগজের নিচে আমার স্বাক্ষরটা স্পষ্ট। স্বাক্ষরটা আমারই, কিন্তু বড্ড আঁকাবাঁকা, কেমন যেন জোর করে টেনে নেওয়া। তীব্র জ্বরে কাঁপতে থাকা একজন মানুষের স্বাক্ষর আমার মনে পড়ে গেল।
হাসপাতালে সেই সাদা ছাদ, অক্সিজেন নল আর পাশে কলম হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজের মুখটা। আব্বা, আব্বা জাস্ট এখানে একটা সই করে দাও, হেলথ ইন্স্যুরেন্সের কাগজ। আমি তখন চোখ মেলাতে পারছিলাম না। সে আমার হাতটা তুলে ধরে আঙুলগুলো গাইড করেছিল। ওটাকে আমি ভালোবাসা ভেবেছিলাম। এখন বুঝলাম ওটা কোনো তাৎক্ষণিক ভুল বা লোভ ছিল না। ওটা ছিল ঠান্ডা মাথায় করা এক নিখুঁত পরিকল্পনা। আমি ডেস্কে বসে প্রতিটি কাগজ কমার্শনারে সাজালাম, ঠিক যেভাবে সারা জীবন বড় বড় ব্যবসায়ীদের ব্যালেন্স শিট মেলাতাম, যারা ভাবতেন টাকা দিয়ে পাপ ঢাকা যায়। এরপর টেবিলের উপর রাখা বিয়ের জমকালো কার্ডটা খুললাম। ইমতিয়াজ ও রাইসার শুভ বিবাহ স্থান, গ্র্যান্ড সুলতান কনভেনশন হল, গুলশান। সময়কাল সন্ধ্যা 6টা 30 মিনিট। আমি মরিয়মের ছবির দিকে তাকালাম। তুমি ওকে বড্ড নরম মন দিয়ে বড় করেছিলে মরিয়ম। আমি ফিসফিস করে বললাম, আজ আমাকে মাফ করে দিও। ওর এই অন্যায় জবাব আমি কাগজে কলম দিয়েই দেব। রাত ঠিক 8টা 12 মিনিটে আমার ফোনটা কেঁপে উঠল। অ্যাডভোকেট তানজিলা রহমানের মেসেজ। ইনি বহু বছর আগে মরিয়মের পরামর্শে আমাদের পারিবারিক সম্পত্তি সুরক্ষার দলিলটা খুললাম। একটি ছবি পাঠানো হয়েছে, সেটি হলো ইমতিয়াজের করা সেই বিক্রয় চুক্তিপত্র। সেখানে ক্রেতার নামের জায়গায় লাল কালি দিয়ে গোল দাগ দেওয়া, আর নিচে অ্যাডভোকেট তানজিলার একটিমাত্র লাইন লেখা, দেলোয়ার ভাই, আপনার ছেলে শুধু ভুল বাড়ি বিক্রি করেনি, সে এটি এমন এক মানুষের কাছে বিক্রি করেছে যে কাল কাজী সাহেব কবুল বলানোর আগেই আপনার ছেলের বিয়েটা চিরতরে ভেঙে দিতে পারে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দুটো আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।